পৃথিবীর কোনো এক প্রান্তে দুই পাহাড়ের মাঝে এমন এক গোপন রহস্যময় জায়গা রয়েছে যেটাকে বলা হয় নরকের প্রবেশদ্বার। এটার ব্যাপারে সাধারণ মানুষ তো দূরের কথা, বহু দেশের সরকার পর্যন্ত জানে না। কেন এখানে প্রতি বছর একজন করে স্নাইপার নিয়ে যাওয়া হয়? তারা কেন এই পাহাড়ের মাঝের অংশটা পাহারা দিচ্ছে? কি এই জায়গার গোপন রহস্য? তো বলছিলাম আজকের মুভি দ্য গর্জের কথা। গল্প শুরু হয় ড্রাসা নামের এক রহস্যময় মেয়েকে দেখিয়ে। একটা গহীন জঙ্গলের মাঝে গুহা এসে অপেক্ষা করছে তার শিকারের জন্য, টানা 2 দিন ধরে। সে একজন পেশাদার স্নাইপার। অবশেষে সময় এসে যায়। দূর থেকে সে লক্ষ্য করে তার টার্গেট প্লেন থেকে নেমে এসছে। নিঃশ্বাস ধরে রেখে ঠান্ডা মাথায় ট্রিগার টানে ড্রাসা। এক নিখুঁত হেডশট। টার্গেট নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ে। ড্রাসা তার কাজ শেষ করে বুলেটের কভারটা সে নিজের কাছে রেখে দেয় প্রমাণ হিসেবে। হয়তোবা এটা তার নিজস্ব কোনো অদ্ভুত রীতি। অন্যদিকে সিনেমার আরেক প্রধান চরিত্র লেভি একজন প্রাক্তন নেভি অফিসার। এক গভীর রাতে সে হঠাৎ এক দুঃস্বপ্ন দেখে চমকে উঠে বসে। অতীতের কিছু অজানা স্মৃতি যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। মানসিক ভারসাম্য ঠিক রাখতে সে রাতে সমুদ্র তটে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে দেখা যায় লেভি একা বসে আছে, কবিতা লিখছে। যুদ্ধের জীবনে অভ্যস্ত এই মানুষটা এখন প্রাইভেট কন্ট্রাক্টর হিসেবে কাজ করে। তবে তার ভিতরের অস্থিরতা তাকে কিছুতেই শান্ত হতে দিচ্ছে না। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। তাকে মেরিন বেস ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়। সেখানে পৌঁছে লেভি পরিচিত হয় বার্থোলোমিউ নামের এক মহিলার সঙ্গে। সে তাকে প্রথমেই তার নিজের পরিচয় লেভি জানে কিনা জিজ্ঞেস করে। লেভি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয় সে হয়তো কোনো বড় মেরিন অফিসার হবে। কিন্তু বার্থোলোমিউ আসল কথা এসে জানায় লেভির বাবা ও দাদু দুজনেই দুর্দান্ত স্নাইপার ছিলেন, আর সে নিজেও অফিসিয়ালি 200 জনের বেশি মানুষ হত্যা করেছে। বার্থোলোমিউ সরাসরি জানতে চায় এটা কি সত্য। লেভি ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি এর থেকেও বেশি মেরেছি, আর আমার এখন হারানোর কিছুই নেই। এই কথার পর বার্থোলোমিউ তাকে 1 বছরের জন্য একটা গোপন মিশনের প্রস্তাব দেয়। এটা এমন এক মিশন যেখানে লেভির জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর লেভি রাজি হয়ে যায়। অন্যদিকে লিথুয়ানিয়ায় ড্রাসা তার মায়ের মৃত্যুবার্ষিকীতে কবরস্থানে আসে, যেখানে তার বাবা অপেক্ষা করছিলেন। তার বাবা জানায় তার ক্যান্সার ধরা পড়েছে। সে যদি 14 ফেব্রুয়ারির মধ্যে মারা না যায় তবে নিজেই নিজের জীবন শেষ করবে, যাতে সে তার স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন করতে পারে। ড্রাসা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, যেন ভিতরে এক অজানা শূন্যতা অনুভব করছে। এরপর শান্ত স্বরে উত্তর দেয়, আমাকে যেতে হবে বাবা। বাবা তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলেও ড্রাসা জানায় সে একটা গোপন মিশনের জন্য রওনা দিচ্ছে। হয়তো এটাই তাদের শেষ দেখা। এই কঠিন সত্যের সামনে দাঁড়িয়েও বাবা মেয়ে আর কোনো কথা না বলে একসঙ্গে গান শোনে, যেন এই মুহূর্তটুকুই তাদের চিরস্মরণীয় হয়ে থাকে। পরের দৃশ্য দেখা যায় লেভি অজ্ঞান অবস্থায় ঘুম থেকে ওঠে, আর সে এখন একটা বিমানের ভিতরে আছে, কিন্তু কোথায় আছে কিছুই বুঝতে পারে না। মাথা ভারী লাগছে, যেন কিছু একটা হয়েছে তার সঙ্গে। সে বিমানের একটা সৈন্যকে জিজ্ঞেস করে, আমি কোথায়? সৈন্যটা সংক্ষিপ্ত উত্তর দেয়, তুমি যা জানতে চাইছো সেটা বলা যাবে না, কারণ এটা সিক্রেট। এরপর সৈন্যটি লেভির সব ব্যক্তিগত জিনিস নিয়ে জানায়, আমরা এখন নো ফ্লাই জোনে পৌঁছে গেছি। এখন তোমাকে লাফ দিতে হবে, আর বাকি পথ নিজেই হাঁটতে হবে। লেভি বিস্মিত হয়ে তাকায়, কিন্তু তার হাতে আর কোনো বিকল্প নেই। প্যারাশুট পরে সে দরজার দিকে এগিয়ে যায়। বাতাসের প্রবল গতি অনুভব করে এক মুহূর্ত থমকে দাঁড়ায়। তারপর গভীর শ্বাস নিয়ে লাফিয়ে পড়ে। এরপর প্রায় 6 ঘন্টা হাঁটার পর সে অবশেষে পৌঁছয় একটা বিশাল গিরিখাতের কিনারায়, এবং সেখানে পৌঁছলে কিছুক্ষণ পরেই তার দেখা হয় জেডির সঙ্গে। সে লেভির পূর্ব ওয়াচার, যে এইখানে টানা 1 বছর ধরে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, জেডিও জানে না তারা আসলে কোথায় আছে। চারপাশটা যেন এক রহস্যময় জগৎ, যেখানে বাস্তবতার কোনো নিশ্চয়তা নেই। জেডি লেভিকে জানায়, তোমাকে এখানে 365 দিন অর্থাৎ 1 বছর কাটাতে হবে। লেভি যেহেতু পৌঁছেছে সেপ্টেম্বর মাসে, তাই পরের সেপ্টেম্বর অবধি এইখানেই থাকতে হবে। তারপর সে গিরিখাতের দিকে ইশারা করে বোঝায় ওটা গর্জ। মাঝে শুধু অন্তহীন অন্ধকার, আর ওপারে ইস্টার্ন টাওয়ার। কিন্তু ওখানে ওয়াচারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। জেডি বুঝিয়ে দেয় এইখানে লেভিকে সম্পূর্ণ একা থাকতে হবে, তবে তার অস্ত্র, খাবার, ব্যাকআপ জেনারেটর এবং সিস্টেম সবই প্রস্তুত থাকবে, যাতে সে টিকে থাকতে পারে। কিন্তু এইখানেই শেষ নয়। জেডি গভীর স্বরে বলে, এই গর্জের নিচে অসংখ্য দানব লুকিয়ে আছে। আমরা ওদের বলি হলো ম্যান।
প্রথম যে ওয়াচার এখানে নিযুক্ত হয়েছিল সে এদের নাম রেখেছিল। জেডি নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলে, এই জায়গাটা আমার কাছে নরকের দরজার মতো, আর আমরা সেই দরজার দারোয়ান। এরপর সে আরও একটা ভয়ঙ্কর তথ্য প্রকাশ করে যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন কান্ট্রি একসঙ্গে এই গর্জের পাহারা দেয়। পুরো এলাকা স্যাটেলাইট জ্যামারের আওতায়, যাকে ক্লোক বলা হয়। এই জায়গাটা এতটাই গোপনীয় যে কোনো দেশের প্রেসিডেন্টও এই জায়গার অস্তিত্ব সম্পর্কে জানে না। এই কথা লেভির মনে হাজারটা প্রশ্ন জাগায়। এত রহস্য কেন এই গিরিখাতকে ঘিরে? এখানে কি এমন চলছে? জেডি লেভিকে তার পুরো কাজ বুঝিয়ে দিয়ে পরের দিন সকালে নতুন দিনে সূর্য ওঠার সঙ্গে জেডির এখানে 1 বছর পূর্ণ হয়। একটা হেলিকপ্টার এসে নামে এবং লেভি দূর থেকে দেখে তারা জেডির পরিচয় নিশ্চিত করছে। কিন্তু তারপর যা ঘটে তা অবিশ্বাস্য। এক মুহূর্তের মধ্যেই তারা জেডিকে গুলি করে হত্যা করে এবং সেটা বার্থোলোমিওকে জানায়। তবে লেভি এটার কিছুই জানতে পারে না। সময় এগিয়ে চলে। লেভির এই রহস্যময় কারাবাসের 1 মাস অতিক্রান্ত। সে সকালে চারপাশের পরিধি ধরে হাঁটে, নিরাপত্তা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ করে, আর একাকিত্বের মধ্যে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছে। নিয়ম অনুযায়ী প্রতি 1 মাস অন্তর তাকে রেডিও চেক করতে হয়। যথারীতি সে রেডিও চালু করে। অপর প্রান্ত থেকে একটা পরিচিত কণ্ঠস্বর জানতে চায় সবকিছু কি ঠিক আছে। কিন্তু লেভি কিছু জিজ্ঞেস করার আগেই রহস্যময় কণ্ঠটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একদিন লেভি বাগানে কাজ করছিল। হঠাৎ ইস্টার্ন পোস্টের দিকে তার চোখ পড়ে। তার দৃষ্টি আটকে যায় একটা মেয়ের উপর, মানে ড্রাসা। সে দ্রুত বাইনোকুলার হাতে তুলে নেয় এবং দেখে সে কাঠ কাটছে। ড্রাসা বুঝতে পারে কেউ তাকে লক্ষ্য করছে, কিন্তু সে তা উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত থাকে। এক রাতে প্রচণ্ড ঝড় ওঠে। লেভি ঘুমের মধ্যে হঠাৎই একটা বিভীষিকাময় দুঃস্বপ্ন দেখে আতঙ্কে জেগে ওঠে। সেখানে একটা গ্লাস ভেঙে যায়। সে উপলব্ধ করে তার পা কেটে গেছে এই গ্লাসের টুকরোতে। সে নিজেই নিজের সেবা করে এবং ইস্টার্ন পোস্টের দিকে তাকায় এবং দেখে যে ড্রাসা একা বসে আছে, কিন্তু সে কিছুই বলে না, শুধু তাকিয়ে রয়েছে। সময় বয়ে আরেকটি মাস কেটে যায় এই রহস্যময় গিরিখাতে। এক সন্ধ্যায় লেভি বাইনোকুলার হাতে তুলে নেয়। সে দেখতে পায় ড্রাসা নিজের জন্মদিন সেলিব্রেট করছে। সে হঠাৎই লেভির দৃষ্টি আকর্ষণ করতে চাইলে বন্দুক বের করে আকাশে গুলি চালায়। লেভি হতভম্ব হয়ে যায়, কিন্তু কিছু বলে না। এরপর ড্রাসা একটা বোর্ডে কিছু লিখে একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী ওদের মধ্যে কথা বলা বারণ। তাই লেভি চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু ড্রাসা হাল ছাড়ে না, কারণ আজ তার জন্মদিন। সে যা চায় তাই করতে পারে। লেভি কিছুক্ষণ দ্বিধায় থাকার পর শুরু করে কন্ট্যাক্ট। এইভাবেই তারা বোর্ডে লিখে লিখে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। ওরা একে অপরের জন্য টার্গেট সেট করে স্নাইপিং করতে থাকে। তবে খেলা চলাকালীন ড্রাসা চোখ আটকে যায় লেভির ওয়াচ টাওয়ারের নিচে। সেখানে হলোম্যানদের আক্রমণ হয়েছে। এদের দেখতে অনেকটা মানুষের মতো হলেও এদের শরীরে গাছ জড়িয়ে এক বিকৃত রূপ ধারণ করেছে। লেভি দ্রুত তার অস্ত্র হাতে তুলে নেয়। ওরা দুজনে স্নাইপারের সাহায্যে হলোম্যানদের গুলি করতে শুরু করে। নিচে আগে থেকেই বসানো মাইনগুলো বিস্ফোরিত হতে থাকে, আর তা ওদের কাজেও আসে। এক এক করে সব হলোম্যান মরতে থাকে। কিন্তু ঠিক তখনই ড্রাসার নজর পড়ে যে একটা হলোম্যান তার ওয়াচ টাওয়ারের কাছে পৌঁছে গেছে। সে দ্রুত অস্ত্র তোলে, কিন্তু একটু দেরি হয়ে যায়। অবশ্য লেভি তাকে হেল্প করে। ঠিক তখনই একটা হলোম্যান মাইন স্পর্শ করতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যার কারণে ড্রাসা আহত হয়। সকাল হলে ড্রাসা ধীরে ধীরে উঠে বসে। তার কপালে ক্ষত, হাতে গভীর কাটা দাগ, কিন্তু সে হেসে বলে, এটাই আমার সেরা জন্মদিন ছিল। লেভি মুচকি হেসে নিচে নেমে যায় সব ক্ষতি মেরামত করতে এবং নতুন মাইনগুলো রিফিল করতে থাকে। ধীরে ধীরে ক্রিসমাস চলে আসে। ড্রাসা দেখতে পায় লেভি তার জন্য একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে। এতে সে অবাক হলেও খুশি হয়। এরপর থেকে তারা দূর থেকে ছোট ছোট আনন্দ ভাগ করে নিতে শুরু করে এবং এইগুলো তাদের একে অপরের কাছাকাছি আসতে সাহায্য করছিল। প্রায় 6 মাস পার হয়ে যায়। 14ই ফেব্রুয়ারি লেভি দূর থেকে দেখতে পায় ড্রাসা একটা ছবির সামনে বসে কাঁদছে। ড্রাসার বাবা আজ পৃথিবী থেকে বিদায় নেবে, তাই সে তাকে স্মরণ করে একটা ক্যান্ডেল জ্বালায়। পরের দিন সকালে লেভি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যে ড্রাসার ওয়াচ টাওয়ারে যাবে, কিন্তু সেটা সহজ নয়। টাওয়ার দুটোর মাঝে বিশাল গর্জ, আর ভুল করলেই মৃত্যু। তবুও লেভি অস্ত্রের সাহায্যে একটা কেবল ক্রসিং তৈরি করতে শুরু করে। ড্রাসা দূর থেকে বুঝতে পারে লেভি তার দিকে আসার চেষ্টা করছে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর সাহায্য করতে নামে। লেভি একটা আরপিজিকে মডিফাই করে ওটার সাথে কেবল অ্যাটাচ করে ওপারে পাঠিয়ে দেয়। ড্রাসা সেটাকে শক্ত করে গাছের সঙ্গে বেঁধে নেয়। অবশেষে একটা স্থিতিশীল কেবল ক্রসিং তৈরি হয়। লেভি রেডি হলো। কিছু ফুল হাতে নিয়ে ড্রাসার দিকে রওনা দেয়।
তবে মাঝপথে এসে লেভি হঠাৎ আটকে যায়, কেবল ধরে ঝুলতে থাকে। অবশেষে হাতে ভর দিয়ে বাকি পথ পেরোয় এবং অবশেষে তারা 6 মাস পর প্রথমবারের মতো মুখোমুখি দাঁড়ায়। লেভি ড্রাসার হাতে ফুল তুলে দেয়। তারা একসঙ্গে অনেক গল্প করতে থাকে। কথার ফাঁকে তারা বুঝতে পারে এখনও তারা জানে না এই জায়গাটা কোথায় অবস্থিত। লেভি জানায় সে তার জন্য একটা কবিতা লিখেছে। ড্রাসা আগ্রহী হয়ে জানতে চায় নাম কি, তবে লেভি বলতে না চাইলেও অনেকক্ষণ পর বলে, সি কোল্যাপসড দ্য নাইট। পরের দিন সকালে লেভি যখন নিজের ওয়াচ টাওয়ারে ফিরছিল, তখনই একটা মাইন কোনো হলোম্যান ডিটেক্ট করে অটোমেটিক বিস্ফোরিত হয়। এর ফলে কেবেলের এক প্রান্ত ছিঁড়ে যায় আর লেভি নিচে পড়ে যায়। ড্রাসা লেভিকে বাঁচানোর জন্য প্যারাসুট নিয়ে খাদের মধ্যে লাফ দেয় এবং সে জলে এসে পড়ে। কোনো মতে নিজেকে বাঁচিয়ে উঠে আসলো, কিন্তু লেভি আটকে পড়ে আছে এক গাছে, যেখানে কিছু অদ্ভুত ক্রিয়েচার তাকে আক্রমণ করে। ঠিক তখনই ড্রাসা এসে তাকে বাঁচিয়ে নেয়। এই পুরো জায়গাটা জন্তু বা হলোম্যানগুলোকে দেখে মনে হচ্ছিল তারা কোনো কারণে মিউটেড হয়ে গেছে, কিন্তু কিভাবে সেটাই রহস্য। তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে বেরিয়ে আসবে, কিন্তু ঠিক তখনই কিছু ঘোড়ায় চড়া মনস্টার তাদের আক্রমণ করে। তারা একসাথে লড়াই করে এবং মনস্টারগুলোকে পরাস্ত করে। এরপর ড্রাসা বুঝতে পারে সে যে দড়িটা এনেছিল সেটা জলে পড়ে গেছে এবং ওটা ছাড়া উপরে ওঠা অসম্ভব। এদিকে লেভি লক্ষ্য করে যে মনস্টার বা হলোম্যানগুলোর সঙ্গে তারা এতক্ষণ লড়ছিল তাদের সবার শরীরে সেনাদের পোশাক রয়েছে। সে বুঝতে পারে এরা সেই আর্মি টিমের সদস্য, যাদের মধ্যে কেউ মার্কিন আবার কেউ সোভিয়েতের, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইখানে এসেছিল কিন্তু আর ফিরতে পারেনি। এই তথ্যগুলো অবশ্য তাকে জেডি বলেছিল, কিন্তু এদের এমন অবস্থা হলো কি করে? এরপর কিছুটা পথ হেঁটে আসলে বুঝতে পারে এই পুরোটাই একটা পরিত্যক্ত শহর। সেখানে তারা একটা গির্জার মধ্যে প্রবেশ করে এবং দেখে সেখানে অসংখ্য কঙ্কাল পড়ে আছে এবং তাদের প্রত্যেকের হাতে রয়েছে বিষ। হঠাৎ মাকড়সার মতো কিছু মনস্টার তাদের উপর আক্রমণ করে এবং তারা বুঝতে পারে পুরো এলাকা মিউটেশনের কারণে গাছপালা, পশু পাখি, এমনকি মানুষও মনস্টারে পরিণত হয়েছে। একের পর এক আক্রমণ সামলাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, ফলে তারা বিস্ফোরণ করে পালিয়ে যায়। তারা সামনে একটা ল্যাব দেখতে পেলে ভিতরে ঢুকে দ্রুত দরজা লাগিয়ে ব্যারিকেড করে ফেলে, যাতে বাইরে থেকে কোনো মনস্টার ভিতরে প্রবেশ করতে না পারে। ল্যাবের ভেতরে একটা পুরনো টেপের সাথে একটা জেনারেটর খুঁজে পায়। সেটাকে চালু করলে ভিডিওতে এক মহিলা বিজ্ঞানীকে দেখা যায়। সে বলছে এইটা একটা সামরিক গবেষণাগার, যেখানে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন সরকার যৌথভাবে একটা বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করছিল। কিন্তু গতকাল এখানে 8.1 মাত্রার ভূমিকম্প হয়, যার ফলে তাদের তৈরি করা বায়োলজিক্যাল গ্যাস ছড়িয়ে পড়ে এবং এই গ্যাসের সংস্পর্শে এলে প্রাণীদের ডিএনএ একে অপরের সঙ্গে মিশতে শুরু করে, আর সেখান থেকেই জন্ম নেয় এই মনস্টার, যাদের আমরা হলোম্যান বলছি। বিজ্ঞানী আরও বলে যদি কোনো মানুষ এই গ্যাসের সংস্পর্শে 15 ঘন্টার বেশি থাকে তবে সে সংক্রামিত হবে, আর 5 দিনের মধ্যে লক্ষণ দেখা যাবে। তারা ভিডিওতে লক্ষ্য করে এই মহিলা সায়েন্টিস্ট নিজেও এই গ্যাসে সংক্রামিত হয়েছে এবং সে আরও বলে এই গ্যাস বাইরে ছড়িয়ে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারা বুঝতে পারে যে এই কারণে সরকার এই জায়গাটা গোপনে রেখেছে এবং প্রতি বছর এখানে 2জন দক্ষ স্নাইপারকে পাঠায়। এরপর লেভি আর ড্রাসা একটা কক্ষে আসতে 2000 সালের শেষের দিকের কম্পিউটার খুঁজে পায়। লেভি সেটাকে চালু করে জানতে পারে এই জায়গাটা ডার্ক লেক নামের একটা আধা সামরিক কর্পোরেশনের অধীনে রয়েছে। তারাই প্রহরী ভাড়া করে এই মিশনে পাঠায় এবং তাদেরকেই পাঠানো হয় যাদের সাধারণত কোনো পরিবার থাকে না। তারা আরও তথ্য ঘেঁটে জানতে পারে এই ল্যাবে সুপার সোলজার তৈরি করার চেষ্টা চলছিল হিটলারের বিরুদ্ধে এবং এইখানে সেফটি প্রোটোকল হিসেবে একটা নিউক্লিয়ার বোম সেট করা হয়েছে, যেটার রেডিয়াস মোটামুটি 4 কিলোমিটার। তারা ল্যাব থেকে বেরিয়ে আসলে দেখে ওদের ব্যাগটা বাইরে কেউ ফাঁদ হিসেবে পেতে রেখেছে, অর্থাৎ এরা যথেষ্ট বুদ্ধিমান। আর তখনই এক হলোম্যান ড্রাসাকে ফাঁদে ফেলে শিকড় দিয়ে তার পা পেঁচিয়ে টেনে নিয়ে যায়। ড্রাসা আপ্রাণ চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছিল না। এক পর্যায়ে এসে একটা শক্ত শিকড়ের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এলে দেখতে পায় হলোম্যান তাকে শক্তভাবে বেঁধে রেখেছে। কোনো রকমে নিজের হাত মুক্ত করে এসে লড়াই শুরু করে, কিন্তু হলোম্যান ছিল অত্যন্ত শক্তিশালী। একা তার পক্ষে লড়াই চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে লেভি এসে তাকে উদ্ধার করে এবং হলোম্যানকে হত্যা করে। লেভি তার পোশাক দেখে বুঝতে পারে এটাই ছিল প্রথম ওয়াচার। এরপর তারা উপলব্ধি করে যে তারা এখন একটা সাইলোতে রয়েছে, যেখানে বায়োকেমিক্যাল অস্ত্র তৈরি করা হয়েছিল। এই জায়গাটাতে অনেক প্রাণী মিউটেড হয়ে এক ধরনের জালের মতো পরিবেশ তৈরি করেছে। তারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে হঠাৎ কিছু মিউটেড মনস্টার ড্রাসাকে আক্রমণ করে। লেভি তাদের একের পর এক কেটে ফেলে এবং শেষমেশ একটা গ্রেনেড দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ধ্বংস করে।
পরবর্তীতে তারা একটা পুরনো সামরিক ঘাঁটিতে পৌঁছয়, যেখানে কয়েকটা পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। তারা বুঝতে পারে এই গাড়িগুলো ব্যবহার করে উপরে ওঠা সম্ভব, তাই তারা কেবল তারের সাহায্যে গাড়ি বেঁধে উপরে ওঠার পরিকল্পনা করে। কিন্তু মাঝপথে আরও কিছু মনস্টার তাদের উপর আক্রমণ চালায়। লেভি ও ড্রাসা তাদের ধ্বংস করে এগিয়ে গেলেও এক পর্যায়ে মনস্টারদের সংখ্যা বাড়তে থাকে। ড্রাসার পরামর্শে তখন লেভি গাড়ির গ্যাস ট্যাঙ্ক ওপেন করে ফ্লেয়ার জ্বালিয়ে মনস্টারদের দিকে ছুঁড়ে দেয়। মুহূর্তের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণে মনস্টারদের সাথে তাদের গাড়িটাও ধ্বংস হয়ে যায়। তবে তারা একটা নিরাপদ প্রান্ত ধরে আশ্রয় নেয় এবং শেষমেশ দড়ি কেটে ওয়াচ টাওয়ারে ফিরে আসে। তারা সিদ্ধান্ত নেয় নিজেদের সংক্রামিত হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য 5 দিন আলাদা থাকবে। যদি কেউ সংক্রামিত হয় তবে সে আত্মহনন করবে, আর যদি সুস্থ থাকে তবে পালানোর পরিকল্পনা করবে। পরের দিন লেভি রেডিও চেকিংয়ের জন্য নিজের ওয়াচ টাওয়ারে ফিরে যায়। তখন বার্থোলোমিউ তার সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে ল্যাবের কম্পিউটার চালু করা হয়েছে। বার্থোলোমিউ মনে করে ইস্টার্ন ওয়াচারদের কেউ এটা করেছে। তবে সেখানে লাগানো হিডেন ক্যামেরা থেকে সে বুঝতে পারে লেভি ও ড্রাসা দুজনে সেখানে ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় লেভিকে হত্যা করবে এবং সে নিজেই সেই দায়িত্ব নেয়। সকালে যখন লেভি মাইনগুলো ঠিক করছিল তখন সে একটা হেলিকপ্টার দেখতে পেলে দুজন পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের ধাওয়া করতে ড্রোন পাঠানো হয়। লেভি ও ড্রাসা একসঙ্গে সব ড্রোন ধ্বংস করে। পরে তারা একটা উঁচু স্থানে পৌঁছে ক্লোকগুলোকে একের পর এক নষ্ট করে দেয়, যেখানে তারা আগে থেকেই মাইন সেট করে রেখেছিল, এবং সেই সঙ্গে নিউক্লিয়ার বোমটাও অ্যাক্টিভ হয়ে যায়। বার্থোলোমিউ তার দল নিয়ে পালানোর চেষ্টা করলে বিস্ফোরণের ফলে সবাই মারা যায় এবং পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। ড্রাসা বিস্ফোরণের প্রভাব থেকে নিরাপদ দূরত্বে পৌঁছলেও লেভি সার্ভাইভ করতে পারে না। বেশ কয়েকদিন ড্রাসা একটা গুহায় লুকিয়ে থাকে। যদি সে সংক্রামিত হতো তবে সে নিজেকে হত্যা করত, কিন্তু সে সম্পূর্ণ সুস্থ থাকায় অবশেষে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। ড্রাসা ফ্রান্সে চলে আসে এবং নতুন জীবন শুরু করেছে। একসময় দুজন ঠিক করেছিল সব কিছু শেষ করে ফ্রান্সে একসাথে বাকি জীবন কাটাবে, কিন্তু হলো কই? সে লেভির দেওয়া একটা নোট খোলে। সেইখানে লেখা ছিল, আমি যদি ফিরে না আসি তাহলেই এটা পড়ো। নোটের ভিতর লেভির লেখা আসে পুরনো কবিতাটা ছিল। ড্রাসা তখন একটা রেস্টুরেন্টে কাজ করছিল। হঠাৎ সে কাউকে থেকে থমকে যায়, আর সে অন্য কেউ নয়, স্বয়ং লেভি। লেভি জানায় সে গুরুতর আহত হয়েছিল এবং সুস্থ হতে অনেকটা সময় লাগে। এরপর তারা একে অপরকে আলিঙ্গন করে এবং নতুন জীবনের শপথ নেয়, এবং এই ঘটনার সাথে মুভি এখানে শেষ হয় একটা নতুন ভোরের প্রতিশ্রুতি দিয়ে।